আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কর্মসংস্থান সৃষ্টিতে সারা দেশে বন্ধ কলকারখানা খুলে দেয়া হবে সিলেটে প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। টানা বৃষ্টিতে হাওরে বন্যার আশঙ্কা, ফসল নষ্টে দিশেহারা কৃষকরা। কমছে না হামের প্রকোপ, উপসর্গে গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু। সংখ্যাগরিষ্ঠতার দোহাইয়ে সরকার ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও জুলাই গণ অভ্যুত্থানের পথে ধাবিত হবে দেশ, খুলনায় জামাতের সেক্রেটারি জেনারেল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্মত ক্রীড়াবিদ তৈরি করে আগামীতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সমান গুরুত্ব দিতে হবে। শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক ক্রীড়াবিদ বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবে। তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে। ইয়েস। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের সহায়তায় সারা দেশে বন্ধ কলকারখানা চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের নেয়া প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার আর নদী নালা দূষণের মাধ্যমে পানির উৎস নষ্ট করা হলে সামনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এর আগে সিলেট পৌঁছে সস্ত্রীক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে 22 নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, জনগণকে দেয়া নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে মন্ত্রী, স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। সফরসঙ্গী মন্ত্রী দলের নেতাদের নিয়ে মাজার প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতে অংশ নেন সরকার প্রধান। সেখান থেকে বৈরী আবহাওয়ার মধ্যে শহরের চাঁদনী ঘাটে সুরমা নদীর সৌন্দর্য বর্ধন, বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরকার প্রধানকে প্রকল্পের নানা দিক অবহিত করা হয়। পরে সিলেট সিটি কর্পোরেশনে সুধী সমাবেশে যোগ দেন তিনি। বক্তব্যে সিলেটের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে ইনশাআল্লাহ ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। পলিথিন ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে পানির উৎসগুলোকে দখল দূষণ থেকে রক্ষা করতে হবে। বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে ময়লা জমে জমে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকলে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে সরকার বন্ধ কলকারখানা
চালু করতে যাচ্ছে। অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। সেখান থেকে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে গিয়ে বাইশা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলো উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হব। এ সময় জানানো হয়, এই খাল পুনর্খননের মাধ্যমে 2.25 লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। মইনুল আহসান, এটিএন বাংলা। 4 দিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে ডুবে গেছে বোরো ক্ষেত। পানির নিচে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন, চরম বিপাকে পড়েছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। ভারী বৃষ্টি ও উজানের পানিতে হবিগঞ্জের হাওড়াঞ্চলের পাকা বুড়ো ধান পানির নিচে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রায় 2740 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ 5000 হেক্টরেরও বেশি। পানিতে তলিয়ে যাওয়া ধান বিক্রি করতেও হিমশিম খাচ্ছেন কৃষকেরা। অনেকেই মন প্রতি 500 টাকাতেও বিক্রি করতে পারছেন না ধান। এই যে আমি এই লোকগুলোকে নিয়ে আমি ধান কাটতে গেছিলাম, এখন ধান কাটা বাদ দিয়ে এখন আসছে বাদ রক্ষার জন্য। নদীতে এত পানি হয়েছে যেটা হয়তো পিএসির ক্ষেত্রেও অসম্ভব হয়ে দাঁড়াইছে। প্রায় অনেক জায়গাতে এরকম সৃষ্টি হয়েছে যেটা এই অনেক জায়গায় জঙ্গল ভেঙে গেছে। আমাদের সুনামগঞ্জে একের পর এক ভেঙে যাচ্ছে ফসল রক্ষা বাঁধ। মধ্যনগরের বোয়ালাহাওরে বাঁধ ভেঙে ডুবে যাচ্ছে ফসল। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং উপজেলা প্রশাসনের এখানে গাফিলতি, এটা যদি ভালোভাবে এটা কাজ করতো তাহলে এটা আজকে এখানে ভাঙে না। কালকে যে সারাদিন ভরা বান দিছে, রাস্তা পাশে এত বান দিছে, বুঝে 500 বাঁশ লাগাইছে, বুঝে 5000 বস্তা দিছে, ওই রাস্তা পাশে না, এটাও রাখতে পারতো না। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে দীঘা, ছত্রাইল ও রাওনাবিলে ধান কাটায় বাড়ছে দুর্ভোগ। শ্রমিক সংকট, বৃষ্টির কারণে ধান শুকাতে না পারা এবং পানিতে ধান কাটতে গিয়ে জোকের কামড়ের শিকার হচ্ছেন ধান কাটা শ্রমিকেরা। কেউ ধান তুলতে পারেন, অন্যদিকে নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে চলন বিলে ঢুকে পড়ায় পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষকেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের। এ সময় হামে আক্রান্ত হয়েছেন 72 জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 811 জন। এ নিয়ে মোট হাম উপসর্গ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 39,325 জনে। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি, সবচেয়ে 64 জন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল, হেলাল সহ আরও 4 জন আহত হয়েছেন। কুমিরা মাজারগেট এলাকায় এই বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ড থানার ওসি মইনুল ইসলাম জানান, দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চালক আরমান নিহত হন। আহতদের মধ্যে 2 জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগায় বিস্ফোরণ ঘটতে পারে। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বিএনপি সরকার ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও জুলাই গণ অভ্যুত্থানের পথে দেশ ধাবিত হবে, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনত গণভোটকে আলাদা করে ফেলেছে সরকার, যা সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান বলেও মনে করে জামাত। খুলনা প্রেস ক্লাবে দলের সেমিনারে এসব কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল। এতে আরও বক্তব্য রাখেন খুলনা 6 আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন হেলাল। এই সংকট থেকে দেশকে বাঁচাতে গেলে উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাদেরকে আবার যে জনগণ ভোট দিয়েছে, যে জনগণ 5 কোটি ভোট দিয়েছে, সেই 70 ভাগ জনগণের
ম্যান্ডেট যারা দিয়েছে এটা যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয় তো আমরা সেই আলোচনা সেই আন্দোলনকে আবার জনগণের কাছে নিয়ে যেতে হবে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল সদর উপজেলার করটে ইউনিয়নের ক্ষুদিরামপুরে এলাকায় ধলেশ্বরী লৌহজং নদীর পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। নদীর আশপাশ দখলমুক্ত করার কথাও বলেন প্রতিমন্ত্রী। ধলেশ্বরী লৌহজং নদীর 52.92 কিলোমিটার পুনর্খননে ব্যয় ধরা হয়েছে 41,70,00,000 টাকা। প্রধানমন্ত্রী প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটে এক সেমিনারে তিনি একথা বলেন। ব্যক্তিগত খরচ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা অর্জন করে সরকারিভাবে অনেকেই বিদেশে যেতে পারবেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে যাবার ক্ষেত্রে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 26টি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। জেলার 12 উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠিত এসব হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুবনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বগুড়া জেলায় আধিপত্য বিস্তার, জমিজমা বিরোধ, পারিবারিক কলহ, মাদক সংশ্লিষ্ট বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা বেড়েছে। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। গ্রামাঞ্চলে এই আতঙ্ক আরও প্রকট। দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সময় মতো সমাধান না হওয়ায় তা নিয়ে বাড়ছে আতঙ্ক। আমাদের বগুড়ায় গ্রাম থেকে শহর সকল পর্যায়ে মানে এখন একটা হানাহানি, তারপরে ক্ষমতার লড়াই, যে কোনো সময় গন্ডগোল সৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় হত্যাকাণ্ড ঘটতেছে। যারা মার্ডার করবে, যারা চাকু মারবে, যারা ধর্ষণ করবে, তাদের ব্যাপারে আরো একটু কঠোর আইন তৈরি করা যাবে। সন্ত্রাসীর একটা দল আছে, মাদক ব্যবসায়ী, তাদেরকে নিয়ন্ত্রণ না কারণে এগুলো কিন্তু বেশি বেশি হচ্ছে। আইনজীবীরা বলছেন, অপরাধ প্রবণতা কমাতে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা জরুরি। একটা বিচারের একটা প্রক্রিয়া থাকে, মামলাটা তদন্ত হয়, তদন্তের পর চার্জশিট হয়, চার্জশিট হওয়ার পর বিচার শুরু হয়। এই বিচারে দেখা যায় যে অনেকে সাক্ষী আসে না বা আসতে চায় না, তাকে কোর্টের মাধ্যমে সমন নোটিশ দিয়ে আনতে হয়, পরবর্তীতে বিচার প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানিয়েছে, হত্যার প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। আমরা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। আমরা চাই যে সেটা কোনো ধরনের এই অপরাধকর্ম না ঘটুক, সেই জন্য প্রিভেন্টিভ মেজার এবং আমরা হত্যাকাণ্ড বা যে কোনো ধরনের অপরাধ ধরার পরে আমরা যে এই অনুসন্ধানী কাজ এবং যেটা আপনার আসামি গ্রেপ্তারের কাজ, সেটা আমরা কমপ্লিট করি। প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অনিশ্চয়তায় দিন পার করছেন লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী সজীব হোসেনের পরিবার। সজীবের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ভাগ্যের পরিবর্তন ঘটাতে 2021 সালে লিবিয়া যান তিনি। গত 19 এপ্রিল দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে রওনা হলে দুর্ঘটনায় নিহত হন তিনি। তবে এখনো পর্যন্ত তার মরদেহের সন্ধান পায়নি পরিবার। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে মরদেহ না পাওয়ায় দিশেহারা সজীবের স্বজনরা। লিবিয়ায় বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তারা। মাদারীপুরের ডাসানে নিহত মারুফ সর্দারের খুনিরা এখনও গ্রেফতার না হওয়ায় মানববন্ধনের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্বজন ও এলাকাবাসী। জমিজমা নিয়ে বিরোধের জেরে গত শনিবার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফকে হত্যা করা হয়। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। নিহত মারুফের পরিবার জানিয়েছে, মামলার প্রধান আসামি তারই চাচা মোফাজ্জল সর্দার। নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের কোয়ার্টারে ঢুকে উপপ্রশাসনিক কর্মকর্তাকে বেঁধে রেখে বাসার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর পরিবার জানায়, ভোর রাতে উপজেলা পরিষদ চত্বরে উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের কোয়ার্টারের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মুখোশধারী সশস্ত্র 3 দুর্বৃত্ত। তারা অস্ত্রের মুখে তাকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও 2টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় 2টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
মানিকগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম প্রীতা। সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বান্দুটিয়া এলাকার জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। জাদুঘরে রহিমুন্নেসা এনায়েত ফাউন্ডেশন, মেহের আজিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে এই জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখ পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশিখার থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলার বালাশিখার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা ঘোষণা করে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় বক্তারা বলেন, সেতুর বাস্তবায়ন হলে ঢাকার সাথে উত্তরের ৮ জেলার যাতায়াতের সময়, খরচ উভয়ই কমবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।